সিলেটের ১৩ উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত। প্রায় ৮.৫ লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। গরু মহিষ নিয়ে আশ্রয়কেন্দ্রে অনেকেই। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দরিদ্রদের একটি বড় অংশ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো বালির ঢিবি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখানে পলিথিন বা চাটাইয়ের তাঁবুতে আশ্রয় নিয়েছে ২০টি পরিবার। ৪০ জন মানুষের সাথে একই ছাদের নিচে আশ্রয় পেয়েছে গৃহপালিত প্রাণীরাও। কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আদর্শ গ্রামে কমপক্ষে ১,০০০ মানুষের বসবাস। ঈদের আগের দিন থেকে হঠাৎই উজানের ঢলে নেমে আসে দুর্যোগ। পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি। পরিস্থিতি এতটাই খারাপ যে ঈদ উদযাপন নয়, বেঁচে থাকার লড়াইয়ে তারা। ঈদের দিন আসলাম, ঘরের ভিতরে পানি রুষে কারা জীবতানে ফাঁসি না কার ফিন্দাতাম সবকিছু ভিজা আনতাম, 2টা বালিশ আনছি, 8টা 7টা পানি। বেশি মানুষ স্কুলে গেছে, কয়েকটা ফ্যামিলি আছে আপনার ওই বালুর স্টকে, আর কয়েকটা ফ্যামিলি আছে ঘরের ভিতরে মাছা বাইন্দা থাকতেছে। ২০২২ সালে বানের তোরে ভেঙে যায় জুলিকা বিবির ঘর। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার ঘর এবারের বন্যায়ও ভেসে যাওয়ার ঝুঁকিতে। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালবাড়ি গ্রামে নৌকা নিয়ে ঢুকলে এসব করুণ দৃশ্য চোখে পড়ে। অথচ বানভাসী এসব মানুষ এখনো দেখা পাননি তাদের দেখে রাখার প্রতিশ্রুতি দেয়া জনপ্রতিনিধিদের। আমাদের তো দুঃখ হইয়া যায়, আমাকে খোঁজখবর করুন না, অতটুকু আমার আবেদন। এই ঘর বাড়ি ভাঙ্গা গেছে, গরু বাছুর সব ডুবে গেছে, এরপর সবটা চলে গেছে। সিলেটে সবচেয়ে বেশি প্লাবিত গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় ৪০টি গ্রাম পানির নিচে। প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় ৫৫৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই কম। সালে সালে লাগি গেছে পানি, ওফারও কইয়া তো এই জায়গায় আইছি। চেয়ারম্যান আইছে না, কেউ কোনো খবর নিছে না। আমরা বাদা লাকড়ি দেওয়া অনেক কষ্ট করি আর রান্না বাড়া করে। অবশ্য জনপ্রতিনিধিদের দাবি, ত্রাণ তৎপরতায় চেষ্টার কোনো ঘাটতি নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদের প্রত্যেককে আমরা তাদের টিমের মাধ্যমে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছে তাদের মাধ্যমে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, সিলেটে তো ১৩ উপজেলার সবগুলোই বন্যা কবলিত, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর প্রত্যন্ত এলাকায় তো এখনো ত্রাণ পৌঁছানো যায়নি, সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে ত্রাণ পৌঁছানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? যদিও প্রশাসন এবং যে জনপ্রতিনিধি যারা আছেন, কালকে যাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন প্রত্যন্ত এলাকায় যতগুলো জায়গা রয়েছে, যতগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে, যে ৫৫৬টি আশ্রয় কেন্দ্র, প্রত্যেকটি জায়গায় যাতে ত্রাণ তৎপরতা পৌঁছানো যায়, ত্রাণ পৌঁছে বন্যা দুর্গত মানুষের মাঝে, সেই চেষ্টাটি তারা করছেন। কিন্তু যেহেতু পানির তোরে সব ভেসে গেছে এবং যে বিপুল পরিমাণ জলরাশি বা বন্যার পানি বিভিন্ন জায়গায় যেভাবে ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে, সেই প্রত্যন্ত এলাকাগুলোতে যাওয়া অধিকাংশের জন্য অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিশেষ করে এক্ষেত্রে তৎপরতা দেখাতে পারে ইউনিয়নের যারা চেয়ারম্যান রয়েছেন তারা, কিন্তু সে যতটা তৎপরতা দরকার ছিল সেরকম তৎপরতা চোখে পড়ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে। সেক্ষেত্রে এই মুহূর্তে সর্বাত্মক ত্রাণ তৎপরতা ছাড়া কোনো উপায় নেই। সাধারণ মানুষ বা বানভাসী মানুষের যতটা আমি দেখেছি একেবারেই মানবেতর জীবন যাপন করছে গত ৪-৫ দিন ধরে। সুতরাং তাদেরকে এই মুহূর্তে ত্রাণ পৌঁছানোটা খুবই জরুরি। এখন ত্রাণ না পৌঁছানো হলে যেটি সমস্যা হবে, যেহেতু পানির যে বিশুদ্ধ পানির ব্যবস্থাও কিন্তু তাদের কাছে নাই, সুতরাং এই মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়বে খুব দ্রুতই। সুতরাং এই জায়গাটা খুব জরুরি। এবং একটি আশার খবর ছিল যে গতকাল যেভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছিল যে আগামী ৩ দিন ব্যাপকভাবে বর্ষণ হবে, গতকাল দুপুরের পর থেকে কিন্তু সিলেটে সেরকম বৃষ্টি হচ্ছিল না, এবং আজ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টির দেখা নেই। কিন্তু আধা ঘন্টা আগে থেকে কিন্তু প্রবল বর্ষণ আবারও শুরু হয়েছে, এবং যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে আবহাওয়া অধিদপ্তর যেভাবে আশঙ্কা করছে যে নদ নদীর পানি আবারও বাড়বে, সেরকম চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি কি পরিমাণ বেড়েছে, এবং
সিলেট অঞ্চল যেহেতু সুরমার একদম কোল ঘেঁষে সিলেট নগরী, সুতরাং সিলেট নগরীর অনেক জায়গাগুলো প্লাবিত হয়ে গেছে। প্রায় 21টির উপরে ওয়ার্ড এখানে প্লাবিত, বিভিন্ন দোকানপাট ঘরবাড়ির মধ্যে পানি ঢুকে গেছে এবং গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত সুরমার যে বিষয়ে জানাবেন। আপনি জানাচ্ছিলেন যে আশ্রয় কেন্দ্রে তো অনেক মানুষ গেছেন, কি পরিমাণ মানুষ সেখানে গেছেন আর সেখানে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা? আশ্রয় কেন্দ্রতে এখন পর্যন্ত যে চিত্র আমরা লক্ষ্য করেছি, সাধারণ মানুষ একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছেন যে যাতে ঘর বাড়িতে থাকা যায়, কিন্তু আসলে সেটি যখনই সম্ভব হচ্ছে না তখনই তারা একমাত্র আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। সেই হিসেবে গতকাল পর্যন্ত আশ্রয় কেন্দ্রে গিয়েছেন প্রায় 20,000 মানুষ, অর্থাৎ 19,949 জন মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। যেহেতু প্রায় 8.5 লাখ মানুষ বন্যা প্লাবিত, এর মধ্যে মাত্র 20,000 মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়া এটা যথেষ্ট অনেক কম এবং বিশেষ করে যাদের আশ্রয় কেন্দ্রের আশেপাশে যে সকল ঘরবাড়ি রয়েছে তারা সেই ঘরবাড়ি পাহারা দেওয়ার পাশাপাশি যখন আর পারছেন না তখনই হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখি যে গতকাল থেকে যেভাবে বৃষ্টিপাত একটু কমেছিল, আজকে আবার সকাল থেকে বেড়েছে। সেই হিসেবে সুরমায় গতকালকে পানি বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজ 3 সেন্টিমিটার কমে 34 সেন্টিমিটার হয়েছে। কিন্তু কুশিয়ারায় গতকালকে 62 সেন্টিমিটারের উপর বিপদসীমার উপরে ছিল, সেটি আজ আরো বেড়েছে এবং 37 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আজকে যেহেতু সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে, যেটি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি যদি টানা এভাবে চলতে থাকে পরে পুরো সিলেট নগরীও কিন্তু এখনো বেশ কিছু জায়গা পানি ওঠেনি, পুরো সিলেট নগরীতেও পানি এসে যাবে এবং অন্যান্য এলাকাতে তো প্লাবিত হয়েছে, মানে বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কা রয়েছে। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। আরও 3 থেকে 4 দিন সিলেট অঞ্চলে বন্যার অবনতি হবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পুরো জুন মাস জুড়েই সিলেটে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জের বহু এলাকা। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। আগামী 3-4 দিন সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তবে বেশি দিন স্থায়ী হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেট অঞ্চলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার সবগুলো মিলে প্রায় 13টা পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা ধারণা করছি যেহেতু বৃষ্টিপাতটা এখনও অব্যাহত রয়েছে, সো আগামী 2 থেকে 3 দিন এরকম অবস্থা একটা বিরাজমান থাকবে এবং বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে। সিলেট অঞ্চলে পুরো মাস জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী যে মাসের যে বাকি দিনগুলো বাকি আছে সেই দিনগুলোতেই সিলেট বিভাগে কিন্তু থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাতের তীব্রতা কখনো কম বা বেশি হতে পারে। সিলেটের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবে আয়শা খাতুন নামে 2.5 বছরের এক শিশু মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যায় উপজেলার সাদুয়া দামারহাট এলাকায় নৌকাডুবি হয়। নৌকাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ফিরছিল। নৌকাডুবির পর 13 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানিয়েছেন, এই ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 10 জন নিহত হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।
এ নিয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, যারা পাহাড়ে এখনো ধসের ঝুঁকির মুখে আছেন তাদের বিষয়ে কি কোনো উদ্যোগ নিচ্ছে প্রশাসন? তারা এখন কি অবস্থায় আছে? গতকাল যে পাহাড় ধসের পরে যে এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে, এরপরে আমরা রাত পর্যন্ত ছিলাম এখানে। রাতে এবং দিনের সারাটা সময় তারা আতঙ্কে ছিলেন আসলে রোহিঙ্গারা, এবং পাশাপাশি যারা স্থানীয় নাগরিক, বাংলাদেশি নাগরিক যারা আছেন তারাও আসলে 2 জন মারা গেছে আপনারা জানেন। তাদের মধ্যে একজন আতঙ্ক ছিল, যেহেতু গতকাল বৃষ্টিপাত ছিল এবং সেটা অব্যাহত থাকবে এমন একটা আশঙ্কা ছিল। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি আসলে বৃষ্টিপাত নেই, সেই হিসাবে কিছুটা আসলে তাদের মধ্যে স্বস্তি আপাতত এসেছে। কিন্তু যারা স্থানীয় প্রশাসন, বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান এবং যারা শরণার্থী নিয়ে যারা কাজ করছেন, শরণার্থী ও ত্রাণ কমিশন, তারা আশঙ্কা করছেন যেহেতু পাহাড়গুলি আসলে অতি ঝুঁকিপূর্ণ হয়ে আছে, সে কারণে আবার যদি বৃষ্টিপাত হয় তাহলে আরও বেশি পাহাড় ধস হবে এবং মৃতের সংখ্যা আবার হতাহতের ঘটনা ঘটবে, এটা আশঙ্কা করছে। কারণ হচ্ছে তারা বলছেন যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন যিনি আছেন এখানে মিজানুর রহমান খান, তিনি গতকাল আমাকে জানিয়েছেন অন্যান্য সময় আসলে এই বর্ষা মৌসুমে যে বেসরকারি উন্নয়ন সংস্থা, যেগুলো দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে পাহাড়ে যা ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে তারা কাজ করেন, তারা সেখানে সংস্কার করেন। কিন্তু এবার অর্থনৈতিক সংকট যাচ্ছে তাদের, এই সমস্ত কারণে তারা এবার আসলে সেটা করতে পারেননি, সংস্কার হয়নি। এই সমস্ত কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং স্থানীয় চেয়ারম্যান গতকাল আমাদেরকে জানিয়েছেন যে 2017 সালে যখন এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা, এখানে প্রায় 8 লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে এসেছে, তার এই সময় তারা আসলে এই উখিয়া এবং টেকনাফের বিভিন্ন পাহাড়ে আসলে বনাঞ্চল নিধন করেছে, নির্বিচারে গাছ কেটেছে। এই সমস্ত কারণে আসলে পাহাড়গুলি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এবং যেহেতু এবার বর্ষা মৌসুমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের সংস্কার কার্যক্রম চালাতে পারেনি, সে সমস্ত কারণে পাহাড়গুলি অত্যধিক ঝুঁকিতে পরিণত হয়েছে। ফলে আগামীতে আরও যদি বৃষ্টি হয় আবার পাহাড় ধসের ঘটনা ঘটবে। সেই প্রেক্ষিতে আসলে কমিশন আমাদেরকে বলেছে তারা যারা অতি ঝুঁকিপূর্ণভাবে আছে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। গতকাল তারা 500 পরিবারকে তারা চিহ্নিত করেছে এবং আজকে কয়েকশো পরিবার চিহ্নিত করে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। বলছেন সড়কে গতিসীমা বিজ্ঞানসম্মত নয়, দুর্ঘটনা কমাতে আগে ফেরাতে হবে শৃঙ্খলা। এই অবস্থায় প্রয়োজনে নীতিমালা সংশোধনের ব্যবস্থা থাকার কথা জানাচ্ছেন সড়ক সচিব। সড়ক মহাসড়কে যান চলাচলের গতিসীমা নির্ধারণ করেছে সরকার, কিন্তু কোনো সড়কই মানা হচ্ছে না সেই নির্দেশনা। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা 2 মহাসড়কে আগের মতোই বেপরোয়া গতিতে চলাচল করছে যানবাহন। একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। চালকরা বলছেন সড়কের পরিস্থিতির উপর নির্ভর করে চালাতে হয় যানবাহন। একটা বাইদা দিলে এখন এই বাইদা দেশে এখানে 80 কিলোমিটার, এখন 80 কিলোমিটার স্পিডে যাওয়া সম্ভব নয়। এদিকে সড়কে গতিসীমা বিজ্ঞানসম্মত নয় বলছেন বিশেষজ্ঞরা। সড়ক মহাসড়কে শৃঙ্খলা না ফেরালে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। আমরা স্পিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যোজন যোজন দূরে আছি। বিশৃঙ্খল কোথায় আমি দুর্ঘটনা কমার জন্য সুশৃঙ্খল হব, গতির এই যে প্রজ্ঞাপনটা আরও বিশৃঙ্খলা করবে। বিশেষ করে পুলিশের ক্ষেত্রে এটা অর্জনযোগ্য হবে না। বিভিন্ন গাড়ির বিভিন্ন গতি এবং রাস্তার মধ্যে লেখাও নাই কোন রাস্তার কত গতি। দুর্ঘটনা রোধে ও চালকদের শৃঙ্খলার মধ্যে আনতে নীতিমালা করা হয়েছে দাবি সড়ক সচিবের। নতুন সব সড়কই লেনমার্ক করা হবে। এখনো সড়কের শৃঙ্খলা পুরোপুরি কিন্তু আসে নাই। যেখানে পুরোপুরি শৃঙ্খলা আসে নাই, যদি সেখানে আমরা অতিমাত্রায় গাড়ি চালাই তাহলে দুর্ঘটনার হার আরও বাড়বে, মৃত্যুর হার আরও বাড়বে। যেখানে লেন নাই সেখানে লেনগুলি করে দিবে এখন থেকে। এখন যখন রোডস অ্যান্ড হাইওয়েজ কিংবা এলজিডি রাস্তা নির্মাণ করবে, তখন তারা কিন্তু এই গাইডলাইন অনুসরণ করে তারা এখন লেন মার্কিং করে দিবে। প্রয়োজনে গতিসীমা সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান সড়ক সচিব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে মৌসুমি ফল এলেই রাসায়নিক নিয়ে শুরু হয় শঙ্কা সন্দেহ। তবে গবেষকেরা বলছেন সারা বিশ্বেই আম কলা পাকানো হয় ইথোফেন গ্যাসে, এতে স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। অন্যদিকে নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে মৌসুমি ফলের সবই এখন পাকার উপযোগী, তাই
তাই ক্ষতিকর কার্বাইড ক্যালসিয়াম ব্যবহারের সুযোগ থাকছে না। বাহারি আর রসালো ফল নিয়ে আসে গ্রীষ্ম। জ্যৈষ্ঠের আম লিচুর কদরই এখন সবচেয়ে বেশি। একই সঙ্গে সবার মনে আসে এই রাসায়নিকে পাকানো কিনা সেই শঙ্কা, সন্দেহ। দেশের মধ্যে কোনো ফর্মুলা দেওয়া হয়নি, এটা অবাস্তব কথা, বাস্তব না। 2014 সালের বিশেষ অভিযানে রাজধানীতে মৌসুমি ফলে মেলে মাত্রাতিরিক্ত ফরমালিন। ধ্বংস করা হয় 1000 টন আম লিচু সহ নানা ফল। পরে প্রশ্ন ওঠে রাসায়নিক পরীক্ষার সেই কিট নিয়ে। নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে সারা বিশ্বেই ইথোফেন দিয়ে আম কলা পাকানো হলেও তাতে তেমন স্বাস্থ্য ঝুঁকি থাকে না। আর এখন গাছে থাকা ফল স্বাভাবিকভাবেই পাকার পর্যায়ে, তাই নিষিদ্ধ কার্বাইড ব্যবহারের প্রয়োজন থাকছে না। এটা ইন্টারন্যাশনাল এজেন্সি অফ ক্যান্সার রিসার্চ, এরা আপনার বলেছে যে ইথোফোন নন কার্সিনোজেনিক, অর্থাৎ এই যে আপনার কেমিক্যালটি এটা মানবদেহে কোনো ক্যান্সার উৎপন্ন করবে না। গ্রীষ্মে আম লিচু ছাড়াও বাজারে ওঠে জাম, আতা, তালশাঁস ও কাঁঠালের মতো ফল। এর বাইরেও মেলে আশফল, তৈকর, করমচা, বৈচি, ডেউয়া সহ প্রায় 100 প্রজাতির ফল। আর এসব ফল কৃত্রিমভাবে পাকানোর দরকার হয় না। 13 প্রকারের যদি জাম থাকে, জাম সবগুলো ভক্ষণযোগ্য। এই যে আমাদের দেশি গাব আছে, বন গাব আছে, বিলাতি গাব আছে, তো এই ফলগুলো আজকে কোথায়? সেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না তো। হ্যাঁ আছে, এখন সেগুলো বিপন্ন হিসেবে কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু সেগুলো তো মৌসুমি ফল এবং দেশি ফল, সেগুলো এই এলাকার জন্য উপযুক্ত এবং সেগুলোর সাথে মানুষের স্বাস্থ্যের উপকার জড়িত। ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলে 15 উপজেলায় অপ্রচলিত ফলের 300 বাগান গড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজা নেই, রাজ্যও নেই, তবে মাথা উঁচু করে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কারুকাজ খচিত 1500 শতকের পুঠিয়ার প্রাসাদ। 450 বছরের পুরনো টেরাকোটা নিদর্শনে মুগ্ধ দর্শনার্থীরা। তবে পেশাদার গাইড সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় পর্যটকদের টানতে পারছে না রাজবাড়িটি। কর্তৃপক্ষ বলছে বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা। পীতাম্বরের অনুজ নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রথম রাজা হিসেবে অধিষ্ঠিত হন 1576 সালে। 1949 সালে দেশের রাজপ্রথা বিলুপ্ত হলে শেষ হয় এই বংশের শাসন। তবে কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে 450 বছরের পুরনো প্রাসাদ, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রাজবাড়ির বিভিন্ন মন্দিরের দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ, যাতে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী। টেরাকোটার কাজগুলো দেখেছি এবং সেটি মনে হয়েছে যে কান্তজীয় মন্দিরের মতো অনেকটা। সামনাসামনি এসে সবকিছু দেখে এরা আরো সমৃদ্ধ হলো, উপকৃত হলো এবং পুরাতন কিছু নতুন করে আবার জানতে পারলো। এখানে যতগুলো মন্দির আছে, পাশাপাশি এই ক্যাম্পাসটা পুরোটাই গোছানো, চারিদিকে পরীক্ষা দেওয়ার পরিবেষ্টিত। পর্যটন বিকাশে দক্ষ গাইড ও ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত পর্যটক টানতে পারছে না রাজবাড়িটি। অবশ্যই আমাদেরকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটি ঐতিহ্যময় স্থান থাকতে পারে। তো এখানে একটা আবাসিক হোটেল এবং ভালো গুড রেস্টুরেন্ট থাকলে আমার মনে হয় ফরেনাররা এখানে রাত্রির যাপন করতেন। তবে পুঠিয়া রাজবাড়িকে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটকরা যাতে এখানে নির্বিঘ্নে তাদের পরিদর্শন কার্যক্রম করতে পারেন, পাশাপাশি তাদের আবাসস্থলের ব্যবস্থা হয় এবং ওয়াশরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সে ব্যাপারে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের সম্মানিত পর্যটকদের সম্মানের সাথে এখানে আসার যে ব্যবস্থা সেটি আমরা করতে পারব। বর্তমানে রাজবাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন ডিজাইনে চুন সুরকি দিয়ে তৈরি 7টি টেরাকোটা মন্দির, 2 ডজন মঠ সহ ধ্বংসপ্রায় অনেক পুরাকীর্তি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।